শরীরে জড়ানো আকাশি রঙের জামাটায় তখনও রক্তের দাগ। হাতে লেগে আছে শুকনো রক্ত। কিন্তু এই রক্ত কার? কথাকলের আয়না। প্রতিটি গল্পই একটি আয়না। কেউ দেখে নিজেকে, কেউ দেখে পৃথিবীকে। আমি আঁখি, আর আজ এই আয়নায় ভেসে উঠবে চিত্তচিরে চৈত্র মাস, পর্ব 11। চলুন গল্পে ডুব দেওয়া যাক। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হা হুতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল, কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটায় তখনও রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়া বহেন, রাত 3টে বাজে, এইখানে বইয়া আছেন, ঠান্ডা লাগব তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখাল না সে, যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় অবহেলায় ঝুলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ, প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রুকণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাপা কাপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনী বুবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট, চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বাঁ চোখে কোনাটাও কেমন ফুলে আছে। কি মারটাই না মেরেছে! চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলো মাখা দু হাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুটের স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি এত অমানুষ নই। চাচা গো, আপাটার কিছু হলে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প, সেই অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড়জোর সে তার নিজের চক্ষুদয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতেই গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনী আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল, তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব। যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনী আপার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত 4-5টা চর সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চর্তা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা চর পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি, অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে? চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলদুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়, সেই বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি।
সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখনো রুমে যাওনি কেন? কথার উত্তর দিল না চিত্রা। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হল না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান, না বাবা, আম্মা যে সেই সন্ধেবেলা এখানে বসে আছে, এখানেই আছে। আমি কতবার কইলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের ভ্রুদয় কুঞ্চিত হল। হাঁটু ভেঙে সে বসল চিত্রার পাশে। চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছ? উঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগল, আমি ইচ্ছে করে করিনি বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছ নিজেকে? কিন্তু তখন আমিই আপার হাত ঝাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছেকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রার তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাঁটও নিমিষেই কমে এলো। চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার, আদুরে এক ধমক দিয়ে উঠল। মিছে রাগি রাগি স্বরে বলল, আরেকবার যদি কেঁদেছ তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসব। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হেসে হেসে বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও, চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলা বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ, তুমি কেন এমন অবুঝের মতন কাঁদছ? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথার জালে যে খুব বাজে ভেবে ফেসে গেছে চিত্রা, তার বুঝতে বাকি রইল না তার। অতঃপর ছোট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করল, আপার কি অবস্থা বাহার ভাই? সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছেন। এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে, কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্র মেয়ের মতন বলল, আচ্ছা। সে ভদ্র মেয়ের মতন কথা রাখল। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এলো। কে যেন মিহি স্বরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না, তাহলে? মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হল। বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখেই ছলাৎ করে উঠে বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়াল। অবাক কণ্ঠে বলল, চাচি, কি হয়েছে? কাঁদছ কেন? রোজা সওদাগরের ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হল। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসল। চিত্রা 2 হাত দূরে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাপা সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এ অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে বিলে আমার মেয়েটার বাচ্চাটাকে, তোর এত খিদে? অবনী বেগম ওহি ছুটে এলো রোজা সওদাগরকে ছুটানোর জন্য,
কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সওদাগরের। তুমুল পেট ব্যথা সাথে গলা চেপে ধরায় চিত্রার মুখ নাক দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু করল। এখানেই শেষ হলো আজকের পর্ব। গল্পটা যদি মনে দাগ কাটে, একটা লাইক দিন। এই আয়নাটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে রাখুন, যেন পরের পর্ব মিস না হয়। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজেও একটু উকি মারবেন, লিংক পাবেন ডেসক্রিপশনে। পরের পর্বে নতুন অনুভূতি নিয়ে ফিরছি। ততক্ষণ মনে রাখবেন, গল্প শেষ হয়, কিন্তু আয়নায় যে মুখ দেখা যায় সেটা থেকে যায় চিরকাল। কথা কলের আয়নার সাথেই থাকুন। কথা কলের আয়না।